শ্রীলঙ্কায় মধ্যরাত থেকে জরুরি অবস্থা, নিহতের সংখ্যা বেড়ে 290। হামলার পেছনে বিদেশি নেটওয়ার্ক, বলছে সরকার। কাল দেশে পৌঁছাবে শেখ সেলিমের নাতি জায়ানের মরদেহ। বাংলাদেশে হামলার আশঙ্কা নেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ব্রুনেই ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। সুলতান বলকিয়ার সাথে বৈঠক, 6 সমঝোতা স্মারক সই। বিএনপি জামায়াত রাজনীতির ক্যান্সার, বলছে 14 দল। খালেদার মুক্তিতে আন্দোলনের আহ্বান ফখরুলের। পর্দা উঠল বঙ্গমাতা গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবলের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি আরব আমিরাত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি প্রণব চক্রবর্তী এবং আমি তাইজিন রহমান। এছাড়া সংবাদ আরো থাকছে। কাল শুরু ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় বিশেষ সতর্কতা। শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে হামলার রেশ না কাটতেই সেন্ট অ্যান্থনি গির্জার সামনে ফের বিস্ফোরণ হয়েছে, তবে হতাহত হয়নি কেউ। কলম্বোর বিমানবন্দরের কাছে বিস্ফোরক উদ্ধার হয়েছে। মধ্যরাত থেকে দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, জারি করা হয়েছে কারফিউ। আগের দিনের হামলায় 39 বিদেশি নাগরিক সহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 290 জনে। এখন পর্যন্ত আটক করা হয়েছে সন্দেহভাজন 24 জনকে। মহিতুন রিয়ার রিপোর্ট। আগের দিনের হামলায় নিহতদের জন্য আহাজারি শেষ না হতেই ফের বিস্ফোরণ। এবারও লক্ষ্য রাজধানী কলম্বোর সেন্ট অ্যান্থনি গির্জা। আগে থেকেই খবর পেয়ে বিকেলে নিরাপত্তা বাহিনী গির্জার সামনের মাইক্রোবাসে থাকা বোমা নিষ্ক্রিয় করতে যায়। ঠিক তখনই বিস্ফোরণ ঘটে, তবে পর মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নেয় নিরাপত্তা বাহিনী। বিকেলে কলম্বোর বাস্তিয়ান মাওয়াথা বাস স্টেশন থেকে 87টি বোমা উদ্ধার করে পুলিশ। সকালে কলম্বোর বিমানবন্দর এলাকা থেকে 6 ফুট লম্বা পাইপের ভেতর বিস্ফোরক উদ্ধার করা হয়। এই অবস্থায় আবারও 8টা থেকে ভোর 4টা পর্যন্ত সারা দেশে কারফিউ জারি করা হয়েছে। আর মধ্যরাত থেকে জরুরি অবস্থা। দেশ জুড়ে চলছে পুলিশ অভিযান। সমুদ্র সীমানায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। এদিকে সিরিজ হামলায় বাড়ছে নিহতের সংখ্যা। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হচ্ছে। আর্তনাদে ভারী হয়ে উঠছে বাতাস। হামলায় এখন পর্যন্ত 39 বিদেশি পর্যটক নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির পর্যটন মন্ত্রণালয়। হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও 28 পর্যটক। মহিতুন রিয়া, 21 টেলিভিশন। শ্রীলঙ্কার হামলাকারী কারা? কোনো গোষ্ঠী দায় স্বীকার না করায় এই প্রশ্নের উত্তর মেলেনি এখনো। তবে আন্তর্জাতিক যোগসাজশ ছাড়া হামলা হয়নি বলে মনে করেন লঙ্কান সরকার। দেশটির মন্ত্রিসভার মুখপাত্র হামলার পেছনে স্থানীয় জঙ্গি গোষ্ঠী ন্যাশনাল তাওহিদ জামাতের দিকেই ইঙ্গিত করেছেন। তবে শ্রীলঙ্কার অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব, পুরনো গৃহযুদ্ধকেও দায়ী করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। মাত্র 20 মিনিটের ব্যবধানে 8টি স্থানে আত্মঘাতী বোমা হামলা শ্রীলঙ্কার পুরো নিরাপত্তা ব্যবস্থাকে কাঁপিয়ে দিয়েছে। নতুন করে কলম্বো বিমানবন্দরে শক্তিশালী বিস্ফোরক ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার দেশটির নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 24 জনকে আটক করা হলেও তাদের নাম পরিচয় এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ। হামলাকারীদের সম্পর্কে নিশ্চিত হতে পারেনি তারা। তবে দেশটির মন্ত্রিসভার মুখপাত্র রজিতা সেনারত্ন জানিয়েছেন, সন্দেহের কেন্দ্রে ন্যাশনাল তাওহিদ জামাত। আন্তর্জাতিক নেটওয়ার্ক ছাড়া হামলা সম্ভব নয় বলে মনে করেন তিনি। ন্যাশনাল তাওহিদ জামাত, this is a local organization, but we don't know whether they have been linked to the outside.
তার কথায় শ্রীলঙ্কার রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়টিও স্পষ্ট হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রেসিডেন্টের হাতে। এদিকটি ইঙ্গিত করে সরাসরি সেনারত্ন বলেন, এটা দুনিয়ার একমাত্র দেশ যেখানে নিরাপত্তা বাহিনী প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দেয় না। No, all are locals at the moment arrested. দেশটির রাজনৈতিক দ্বন্দ্ব হামলার কারণ হতে পারে বলে মনে করছেন অনেকেই। In the south, তামিল বিদ্রোহ দমন হলেও তাদের সংশ্লিষ্টতা একেবারে উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। 1983 সাল থেকে দীর্ঘ 2.5 দশক ধরে সেনাবাহিনীর সঙ্গে তামিল টাইগারদের লড়াইয়ে লাখো মানুষের প্রাণহানি ও গৃহহারার ঘটনা প্রতিহিংসায় রূপ নিতে পারে বলে মনে করছেন কেউ কেউ। Remaining Tamil forces. দুলি মল্লিক, 21 টেলিভিশন। কাল শ্রীলঙ্কা থেকে আনা হবে আত্মঘাতী হামলায় নিহত আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের নাতি শিশু জায়ানের মরদেহ। তবে তার বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স চিকিৎসাধীন থাকায় তাকে এখনই দেশে আনা হচ্ছে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে শ্রীলঙ্কার মতো হামলার কোনো আশঙ্কা নেই। মিনালা দিবার রিপোর্ট। বনানীর বাড়িটিতে শোকের আবহ, নানার বাড়িতে ছুটে বেড়াতো ছোট্ট জায়ান। শ্রীলঙ্কায় শ্রীয়োগিলা হোটেলে বাবার সাথে নাস্তা খেতে নেমেছিল জায়ান। হঠাৎ বিস্ফোরণে রক্তাক্ত পুরো হোটেল। মৃত্যু হয় জায়ানের। আহত হন তার বাবা মশিউল আলম চৌধুরী প্রিন্স। জায়ান রাজনীতিক শেখ সেলিমের নাতি। খবরটি জানার পর গতকাল থেকেই আসছেন দলের নেতাকর্মী সহ শুভাকাঙ্ক্ষীরা। এরই মধ্যে কলম্বো গেছেন পরিবারের কয়েকজন সদস্য। সকালে পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে আসেন রাজনীতিবিদ সহ শুভাকাঙ্ক্ষীরা। পরে শিল্পমন্ত্রী জানান, কাল আনা হবে জায়ানের মরদেহ। আমরা মর্মাহত, এখন উই আর ওয়েটিং। আর মাননীয় প্রধানমন্ত্রীও বাইরে আছেন, ব্যাপার ওনারা আসবেন, লাশ নিয়ে আসা হবে। অনেকেই তো জানে না যে মৃত্যু হয়েছে। বনানীর বাড়িতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি সমবেদনা জানান পরিবারের সদস্যদের। পরে মন্ত্রী জানান, বাংলাদেশে কলম্বোর হামলার মতো হামলার আশঙ্কা নেই। আমাদের নিরাপত্তা বাহিনী, এই দেশের জনগণ এই ধরনের জঙ্গিবাদ, এই ধরনের সন্ত্রাসবাদকে পছন্দ করে না, আশ্রয় প্রশ্রয় দেয় না, এই নীতিতে বিশ্বাস করে না বলেই আমাদের দেশ মোটামুটি শান্ত রয়েছে। স্কুলের 2য় শ্রেণীর ছাত্র 8 বছরের জায়ান বাবা মায়ের সাথে ঘুরতে গিয়েছিল শ্রীলঙ্কায়। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। ব্রুনেইয়ের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণিজ্য সম্প্রসারণে দুই দেশের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে দুই দেশের মধ্যে কৃষি, সংস্কৃতি ও শিল্প, যুব ও ক্রীড়া, মৎস্য, পশু সম্পদ এবং জ্বালানি খাতে 6টি সমঝোতার স্মারক সই হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে ব্রুনেইয়ের সুলতান রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সব ধরনের উদ্যোগ নেওয়া উচিত বলে মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 3 দিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে ব্রুনেইতে এম্পায়ার হোটেল অ্যান্ড কান্ট্রি ক্লাবে দেশটির ব্যবসায়ী মহলের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বিনিয়োগ ও ব্যবসার ধরন নিয়ে মত বিনিময় হয়। বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। more investments for both the country, no doubt. Brunei also want and we also want, so we can work together to find out which place is best suited and which company is, accessible to all market. So we will work together. এর আগে ব্রুনেই সুলতানের সরকারি বাসভবনে সুলতান হাসান আল বলকিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। রোহিঙ্গারা যাতে তাদের দেশে ফিরে যেতে পারে সে বিষয়ে একটা সমাধানে আসা উচিত বলে মনে করেন ব্রুনেইয়ের সুলতান। বৈঠকে বাংলাদেশ ও ব্রুনেই সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের ওআইসি-ভুক্ত 5 রাষ্ট্র নিয়ে আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম গঠনের প্রস্তাব দেন শেখ হাসিনা। পরে দুই নেতার উপস্থিতিতে 6টি সমঝোতা স্মারক সই ও 1টি কূটনৈতিক নোট বিনিময় হয়। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ, শিল্প ও সংস্কৃতি, যুব ও ক্রীড়া এবং এলএনজি ও এলপিজি সরবরাহ সংক্রান্ত এসব স্মারকে সই করেন দুই দেশের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। বিএনপি জামাত জোট রাজনৈতিক ক্যান্সার বলে মন্তব্য করেছেন 14 দলের নেতারা। বলেছেন, দেশে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় এই অশুভ শক্তিকে নির্মূল করতে হবে।
বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া উল্লেখ করে শক্তি থাকলে সংসদে এসে কথা বলার আহ্বানও জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে 14 দলের আলোচনা সভা যোগ দেন আওয়ামী লীগ ও জোটের শীর্ষ নেতারা। আলোচনায় অংশ নিয়ে 14 দলের নেতারা বলেন, যারা মুজিবনগর দিবস পালন করে না তারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বিশ্বাস করে না। রাজনীতির মঞ্চ থেকে যদি রাজাকার জঙ্গি জামাত বিদায় হয় তাহলে গণতন্ত্র সবল হয়, মুক্তিযুদ্ধের চেতনা শক্তিশালী হয়। আর জামাত রাজাকার জঙ্গির দোষক প্রধান পৃষ্ঠপোষক বিএনপি যদি বিদায় হয় তাহলে মুক্তিযুদ্ধের চেতনা চিরদিনের জন্য নিরাপদ হয়। তারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে এই বাংলাদেশে তারা পাকিস্তান বানানোর স্বপ্ন দেখে বলেই তারা বঙ্গবন্ধুকেও স্বীকার করে না, মুজিবনগরকেও স্বীকার করে না। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপি জামাতের রাজনীতি এখন ক্যান্সারে পরিণত হয়েছে। এরা বাংলাদেশে এই ক্যান্সারের বিষ ফোড়া, এই বিষ ফোড়াকে দেশ থেকে শরীর থেকে সরিয়ে ফেলতে হবে। যতদিন এই বিষ ফোড়া আমাদের শরীরে থাকবে ততদিন এই বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি স্বাভাবিকভাবে চলার ক্ষেত্রে বারবার আঘাত আসবে, বারবার হোঁচট খাবে। 14 দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। আন্দোলনে পরাজিত হয়েছেন গত এক যুগ ধরে, লড়াইয়ের মাঠে পরাজিত হয়েছেন, নির্বাচনের মাঠে বারবার পালিয়ে গেছেন, জনের আস্থা অর্জন করতে পারেন নাই। এখন পার্লামেন্টে জয়ী হয়েছে কয়েকজন। সিদ্ধান্ত আপনাদের নিতে হবে, ওই যে কয়েকজন নির্বাচিত হয়েছেন যদি সাহস থাকে পার্লামেন্টে যে গলা উঁচু করে কথা বলেন, যদি একজনের গলায় শক্তি থাকে একজন 100 জনের মধ্যে কথা বলতে পারে, কিন্তু আপনাদের গলা দুর্বল, আপনার একটা মাথা ভাঙা দল, আপনাদের পক্ষে শহীদ নাই, শক্তি নাই, লড়াই করে আমাদেরকে লড়াই করতে পারে। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে বিএনপি জামাত চক্রকে রুখে দেওয়ারও আহ্বান জানান বক্তারা। বিএনপি জামাতের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই অপশক্তিকে রাজনীতি থেকে বিদায় করতে না পারলে বাংলাদেশের সুস্থ রাজনীতি শান্তি কোন অবস্থাতেই ফিরে আসবে না। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, সুপরিকল্পিতভাবে দেশকে গণতন্ত্রহীন করা হচ্ছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জিম্মি করে ক্ষমতায় টিকে আছে সরকার। আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশকে পুনরুদ্ধার করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়া শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার তীব্র নিন্দা জানান ফখরুল ইসলাম আলমগীর। আমাদের সহকর্মী ফজলক মিলন, হাইবুন্নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু সহ অসংখ্য নেতা কর্মী আজকে এখনো কারাগারে আছেন। আসুন আজকে আমরা এই নেতাদেরকে মুক্ত করবার জন্য, নেত্রীকে মুক্ত করবার জন্য একসাথে একটি গণ আন্দোলন সৃষ্টি করি, যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা নেত্রীকে মুক্ত করব, দেশকে মুক্ত করব, গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। কাল থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। 2003 সালের 1 জানুয়ারি বা তার আগে জন্ম নেয়া 80 লাখ ব্যক্তির তথ্য সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে ইসি। প্রথমবারের মতো তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন হিজড়ারা। আর রোহিঙ্গা অধ্যুষিত 32 উপজেলায় তালিকা হালনাগাদ জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। বিস্তারিত স্মৃতিমণ্ডলের রিপোর্টে। একদিন পরেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহের কাজ শুরু করবে নির্বাচন কমিশন। তথ্য সংগ্রহের কাজ চলবে 13 মে পর্যন্ত। যাদের বয়স 18 হয়নি কিন্তু 16 পেরিয়েছে তাদের তথ্য সংগ্রহ করা হবে। এরপর 25 মে থেকে 30 অক্টোবর পর্যন্ত চলবে নির্ধারিত কেন্দ্রের নাগরিকদের আঙ্গুলের ছাপ সংগ্রহ ও নিবন্ধনের কাজ। হালনাগাদে নতুন ভোটারের পাশাপাশি মৃত ভোটারদের নাম বাদ দেয়া এবং ভোটার স্থানান্তরের আবেদনও নেওয়া হবে। তথ্য সংগ্রহকারীদেরকে ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাদেরকে সুপারভিশন মনিটরিং করার জন্য আমরা বিভাগীয় পর্যায়ে কমিটি গঠন, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। আগে আমরা 4 আঙ্গুলের ছাপ নিতাম, এবার আমরা 10 আঙ্গুলের ছাপ নেব এবং চোখের আইরিশ নেব এবং আমাদের
প্রত্যাশা আছে যে আমরা সরাসরি যারা নতুন ভোটার হবে তাদেরকে আমরা স্মার্ট কার্ড দেব। প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হবেন হিজড়ারা। আর রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চলে তথ্য সংগ্রহে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা যারা আমাদেরকে সহযোগিতা করবে, এর মধ্যে আমাদের ডিজিএফআই, এর মধ্যে এনএসআই এবং সেনাবাহিনীর প্রতিনিধিও কিন্তু সেখানে থাকবে, যাতে করে কোনো রোহিঙ্গা অথবা যা বাংলাদেশের নাগরিক হওয়ার যোগ্য যারা না, কোনোভাবেই যেন বাংলাদেশের নাগরিকত্ব পায় না। নির্ভুল ভোটার তালিকা প্রস্তুতে অগ্রাধিকার দিয়ে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। বেসিক যে তার প্যারামিটারগুলো, সেই প্যারামিটারগুলো আমরা তাকে প্রিন্ট আউট করে তাকে দেখাবো যে এই প্যারামিটারগুলো ঠিক আছে কিনা। তখন ঠিক থাকলে তখন সে আবার নিচে সিগনেচার করবে যে আমি উপরের তথ্য সম্পূর্ণ সঠিক, সুতরাং আর কোনো ভুল নাই। সুতরাং সেটাও কিন্তু আমরা সার্ভারে আমরা সংরক্ষণ করব। 52,500 জন তথ্য সংগ্রহকারী, 10,500 সুপারভাইজার এবং 700 সহকারী রেজিস্ট্রেশন অফিসার ভোটার তালিকা হালনাগাদের কাজ করবেন। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন থাকবে। লক্ষ্মীপুরে স্ত্রীর স্বীকৃতি চাওয়া অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, অভিযুক্ত স্বামী পলাতক, আটক 4। ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় অংশীদার হওয়ার স্বপ্ন তরুণদের, বিপিও সামিট নিয়ে আশাবাদ। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। পদ্মা সেতুর 11তম স্প্যান বসছে কাল। জাজিরা অংশে 33 ও 34 নম্বর পিলার যুক্ত করবে এই স্প্যান। সকালে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নিয়ে যাওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে কালই সংযুক্ত হবে এই স্প্যান। এতে দৃশ্যমান হবে মূল পদ্মা সেতুর 1650 মিটার, যার মধ্যে জাজিরা প্রান্ত থেকে সেতু কাঠামোর এ পর্যন্ত দৈর্ঘ্য দাঁড়াবে 1500 মিটার। 150 মিটারের অন্য স্প্যানটি গেল 10 এপ্রিল মাওয়া অংশে বসানো হয়েছে। স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় লক্ষ্মীপুরে কেরোসিন ঢেলে লাগানো আগুনে দগ্ধ তরুণী শাহিনুর মারা গেছেন। এই ঘটনায় আটক করা হয়েছে 4 জনকে। পলাতক রয়েছে অভিযুক্ত স্বামী সালাউদ্দিন। রোববার রাতে লক্ষ্মীপুর থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। সকালে বার্ন ইউনিটে মারা যান তিনি। এর আগে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ শাহিনুর সাংবাদিকদের জানান, 1.5 বছর আগে সালাউদ্দিনের সাথে গোপনে বিয়ে হয় তার। পরে স্ত্রীর স্বীকৃতি চাইলে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় সালাউদ্দিন। শাহিনুরের শরীরের 55% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। লক্ষ্মীপুর থেকে যে রোগীটা এসেছিল এটা গতকাল রাতে এসছে। এটা 55% ফ্লেম বার্ন ছিল, তার সাথে সাসপেক্টেড ইনহেলেশন ইনজুরি ছিল। রাতের বেলা তাকে রিঅ্যাসেস করে আমরা আইসিইউতে রাখি। সকালবেলাও আমরা ফলো আপ দিই, দেখার পর দেখা যায় যে তার স্যাচুরেশন অনেক কম ছিল। কিছুক্ষণ আগে রোগীটা আসলে এক্সপায়ার করে। এদিকে মাদ্রাসা ছাত্রী নুসরাতের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি সহ সব ধরনের নারী নির্যাতন বন্ধের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিকেলে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা। সংগঠনের সভাপতি শ্যামল কুমারের সভাপতিত্বে এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দেশ থেকে নারী নির্যাতন, ধর্ষণ সহ নারী সহিংসতা বন্ধ করতে আইনের কঠোর প্রয়োগ করতে হবে। এছাড়া সাম্প্রদায়িক হানাহানি ও রক্তপাত বন্ধ করে একটি মানবিক দেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। আগুন দিয়ে কেরোসিন ঢেলে যাতে করে আর পুড়িয়ে কেউ মারতে না পারে, কোনো ছাত্রী স্কুলে যাওয়ার পথে যেন আর অপহরণের শিকার না হয়, সরকার এবং প্রশাসনের কাছে আমরা দাবি জানাই। সচ্ছল নাগরিক হিসেবে গড়ে ওঠার পাশাপাশি ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় অংশীদার হওয়ার স্বপ্ন এখন তরুণদের চোখে। ঘরে বসেই তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশ্বের সাথে তাল মিলিয়ে এক একজন হয়ে উঠছেন উদ্যোক্তা। বিপিও সামিট 2019 তাদের সে পথকে করছে আরো সুগম। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। মানুষ যখন স্বপ্ন তো অবশ্যই থাকে, বা আমিও পোষণ করি, যদি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে যদি একটু কর্মসংস্থানের ব্যবস্থা হয়, আর্থিক সচ্ছলতা আসে, আমারও স্বপ্ন মনে হয় যে পূরণ হবে।
কামরুল হাসান স্বপ্ন দেখেন অদম্য বাংলাদেশ গড়ার। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে হতে চান স্বাবলম্বী। 2010 সালে ক্রনিক মায়োপ্যাথি নামক রোগ তার হাত পা অচল করে বসিয়ে দিয়েছে হুইল চেয়ারে। বিপিও সামিটে যোগ দিতে টাঙ্গাইল থেকে এসেছেন ঢাকায়। জানালেন নিজেকে একজন উপার্জনক্ষম মানুষ হিসেবে দেখতে চান তিনি। কম্পিউটার দিয়ে কাজ করা খুব জটিল এবং কঠিন কিছুই না আমার জন্য, যেহেতু আমার কম্পিউটার প্রশিক্ষণ নেওয়া আছে, সেহেতু আমি এটাকে আমার দৃঢ় বিশ্বাস, কঠিন দৃঢ় বিশ্বাস যে আমি এটা জয় করতে পারবো। কামরুলের মতো এমন অনেক তরুণের স্বপ্ন আউটসোর্সিংয়ের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠা করা। হতাশায় না থেকে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে হাল ধরতে চান ডিজিটাল বাংলাদেশ গড়ার। আউটসোর্সিং এর বিষয়ে অনেক কিছু শেখা হলো, ফ্রিল্যান্সিং এর বিষয় এবং কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যাবে এবং আত্মবিশ্বাসটা ভালো। গ্রাজুয়েশন কমপ্লিট করছি আমরা, এখন একটা ভালো একটা জবের জন্য আমরা ট্রাই করতেছি, তো এখন এখানে আসছি সেটার জন্য। পড়াশোনা করে কিছু করতে পারে না, আমি তাদেরকে বলবো যে ভাই এখানে আসেন, দেখে আপনার মেধাটাকে আপনি খাটালে ইনশাল্লাহ পেরে যাবেন। ডিজিটালাইজড যেহেতু হচ্ছে, তো আমি নিজেকে যে সময়টা বাকি থাকে সেই সময়টা কাজে লাগিয়ে যদি আমি অতিরিক্ত কিছু আয়ের সুযোগ হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের এসব স্টল থেকে বুঝিয়ে দেয়া হচ্ছে আউটসোর্সিংয়ে বা চাকরিতে কিভাবে এবং কোথায় ট্রেনিং পাওয়া যাবে। আবার কোনো প্রতিষ্ঠান আগ্রহীদের কাছ থেকে নিচ্ছেন সিভিও। 3 মাসের কোর্স দেওয়া হয়, কোর্স শেষে যাদের ফাইনাল যে অ্যাসেসমেন্ট অর এক্সামটা রয়েছে এটা শেষ করলে তারা ওখান থেকে বৃত্তিও পাবে, উইথ একটা সার্টিফিকেটও পাবে। আর 3 মাসের মধ্যে তাদের প্লেসমেন্টের ব্যবস্থা হচ্ছে আমাদের, সম্পূর্ণই বিনামূল্যে। সিভিগুলো নিয়ে সর্ট আউট করে যারা এলিজিবল হবে আমাদের ট্রেনিংয়ের জন্য, আমাদের এখানে একটা ট্রেনিং প্রোগ্রামও আছে, ট্রেনিংয়ের পর আমরা চাকরিও দিচ্ছি। এদিকে হলরুমে চলছে একের পর এক সেশন। এবারে বিভিন্ন দেশের 20 জন প্রতিনিধি আর বাংলাদেশের তরুণ উদ্যোক্তার অংশগ্রহণে রাখা হয়েছে 12টি সেমিনার আর কর্মশালা। ইন্টারনেট কানেকশন যদি থাকে, আমার যদি সেরকম আইডিয়া থাকে, আমি সেটাকে ইমপ্লিমেন্ট করতে জানি, তাহলে বিজনেস করা খুব ইজি। প্রত্যেকটা বাসাতেই একজন করে বিজনেসম্যান হতে পারে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ঈদের আগে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য 10% কর্তনের প্রজ্ঞাপন বাতিল না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই কথা জানান শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান ভূঁইয়া। 25 এপ্রিল দেশের সকল উপজেলায় এবং 30 এপ্রিল কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন ও বিক্ষোভের ডাক দেন তিনি। তাতেও দাবি আদায় না হলে অবিরাম ধর্মঘট ও আমরণ অনশনের ঘোষণা দেওয়া হয়। এর আগে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে ঈদের আগেই বেসরকারি শিক্ষক কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা এবং বাড়ি ভাড়া দেওয়ার দাবি জানান তারা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সম্ভাবনার বাংলাদেশ। কার্পেট ও হস্তশিল্পের কাজ করে স্বাবলম্বী ময়মনসিংহের শতাধিক প্রতিবন্ধী নারী। 2000 সালে এই নারীদের জন্য একটি ক্লাব প্রতিষ্ঠা করে ফ্রান্স ভিত্তিক টেইজি ব্রাদার কমিউনিটি। আর ক্লাবটিকে কেন্দ্র করে ভাগ্য ফিরেছে প্রতিবন্ধী নারীদের। ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ময়মনসিংহ মহানগরীর বলাশপুর পালপাড়ার ময়না আক্তার 2008 সালে বাসার পাশের রেল লাইনে ট্রেন দুর্ঘটনায় বাম পা হারায়। প্রতিবন্ধী ময়নার জীবন কিভাবে চলবে এই নিয়ে দিশেহারা হয়ে পড়ে তার পরিবার। এ অবস্থায় প্রতিবেশী এক ভাইয়ের পরামর্শে ময়না যোগ দেয় মহিলা ক্লাবের কার্পেট কারখানায়। এখানে কাজ শিখে ময়না এখন স্বাবলম্বী। আমি কার্পেটের কাজটা শিখলাম, শিখার পরে এখন আমি চলতে পারি, ফ্যামিলিতেও কিছু টাকা দিতে পারি, আবার ছোট বোনটাকেও পড়াইতে পারতাছি। শুধু ময়না না, এই মহিলা ক্লাবের কার্পেট ও হস্তশিল্প কারখানায় শতাধিক প্রতিবন্ধী নারী কাজ করে স্বাবলম্বী হয়েছেন। তাদের তৈরি দৃষ্টিনন্দন এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। আমরা ফ্যামিলিতেও কোনো দাম পাই না এবং সমাজে তো আরোই না, তখন তো সমাজও মনে করে আমরা ফ্যামিলির বোঝা। যারা পড়াশোনা করব তাদের যেন দিতে পারে, আমার এরকম ইচ্ছা আছে। নিজের প্রতিবন্ধী মনে হয় না, মনে হয় কি আমি 10 জনের মতন একটা সুস্থ মেয়ে। তবে প্রতিষ্ঠানটি গতিশীল রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজন বলে মনে করেন এই কর্মকর্তা। কয়েকটা দেশে বাইরেও বিক্রি করতে পারতেছি, কিন্তু তা থেকে আমাদের যে অর্থ আসছে তা আমরা আমাদের এই বোনদের চাহিদা সঠিকভাবে পূরণ করতে পারছি না। সরকারের পক্ষ থেকে এসব নারীদের সহায়তায় এগিয়ে আসার কথা জানালেন জেলা প্রশাসক। স্বল্প যে ঋণ যেটা আছে ক্ষুদ্র শিল্পের জন্য, সেই ঋণের জন্য আবেদন করলে তারা যদি আমাদেরকে জানায়, আমরা সংশ্লিষ্ট ব্যাংকের সাথে যোগাযোগ করে তাদের জন্য ঋণের ব্যবস্থা করবে।
মাসুম আলিসা, 21 টেলিভিশন। আবারও ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। কক্সবাজারের রুখিয়ায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধ, 2 রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত। ভারতে লোকসভা নির্বাচনের প্রচারণায় কলম্বো হামলা ইস্যু, মোদি মমতা পাল্টাপাল্টি। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। কক্সবাজারের রুখিয়ায় সীমান্তে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে 2 রোহিঙ্গা মাদক কারবারি নিহত হয়েছে। ভোরে পালংখালী সীমান্তের কাছে বিজিবির টহল দলের অবস্থান দেখে মাদক পাচারকারীরা হামলা করে। সে সময় বিজিবিও গুলি চালায়। এক পর্যায়ে পাচারকারী পালিয়ে গেলেও ঘটনাস্থলে 2 জনকে গুলিবিদ্ধ অবস্থায় পায় বিজিবি। অভিযানে অস্ত্রসহ 20,000 ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহতরা থাইংখালী রোহিঙ্গা 19 নম্বর ক্যাম্পের ব্লক 1-এর বাসিন্দা বলে বিজিবি জানিয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাটে টেন্ডারবিহীন পুরনো ও মূল্যবান গাছ কাটার অভিযোগ উঠেছে প্রভাবশালী মহলের বিরুদ্ধে। স্থানীয়রা বাধা দিলে দেয়া হয় হুমকি। এদিকে উপজেলা প্রশাসন 167টি গাছের টুকরো জব্দ করে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। টেন্ডারের নামে নম্বরবিহীন আম, কাঁঠাল, তাল কোনো গাছই রক্ষা পায়নি দিনাজপুরের ঘোড়াঘাট এলাকায়। মসজিদের পুরনো গাছও এলাকাবাসীর বাধা উপেক্ষা করে কেটে নেওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ, বাধা দিলে প্রভাবশালীরা দেয় হুমকি। এই গাছ তো নাম্বার নেই, কেন কাটা হয়? আমি টাকা দেখিনি নি, আমি তো এটা ডাক দিয়ে নিছি, টাকা দেখিনি নি, তোমার এখানে কি বাজলো? টেন্ডারের মাল কিভাবে হয়? এখানে কোনো গাছের মতো কোনো সিরিয়াল নাম্বার দেওয়া না, এটা টেন্ডারের মাল তো নয়। ক্ষমতাশালী নেতা উনি ফোন দিল আমার, ঝামেলা করার দরকার নেই, ওটা আমি টেন্ডারে নিছি, গাছটা ছাড়ে দেন। পুরানা বটের গাছ, গাছটা না হলে 60 বছর বয়স হবে, সে গাছটাও কাটে নিয়ে গেছে। আমটাম ফল বিক্রি করি, মসজিদে উন্নত হয়, কাটার সময় এরা সব কাটে নিয়ে চলে গেল। ঘোড়াঘাট মহাসড়কের রানীগঞ্জ বাজার হতে নূরজাহানপুর হয়ে কানাগাড়ি পর্যন্ত সড়কের 2 পাশে মোট 1320টি গাছ বিক্রির জন্য দিনাজপুর বন বিভাগ থেকে টেন্ডার দেয়া হয়। উপজেলার শামসুল ও ভুট্টো নামে 2 জন টেন্ডার পান। তবে টেন্ডারের বাইরে গাছ কাটার অভিযোগ অস্বীকার করেন অভিযুক্তরা। ম্যাডাম কিছু গাছ কিনতে করছে, আপনার জব্দ করছে অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অবস্থা যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে। এদিকে কোনো অনিয়মের সুযোগ নেই দাবি বন বিভাগ কর্মকর্তার। জেলা পরিষদের কাজ জেলা পরিষদের মার্কা করছে, বন বিভাগের কাজ বন বিভাগ মার্কা করছে, রোড সাইড কাজ রোডস মার্কা করছে। এখানে কোনো অনিয়মের সুযোগ নেই। অভিযোগের ভিত্তিতে 167টি গাছের টুকরো জব্দ করা হয়েছে বলে জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা। যারা পাবে তারা আমার কাছে আবেদন করলে যাচাই বাছাই অন্তে তারা যদি পায় তাদের ব্যবস্থা গ্রহণ করা হবে, না পাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত তদন্ত করে টেন্ডারবিহীন গাছ কাটার বিচার চান স্থানীয়রা। রত্না জামান, 21 টেলিভিশন। বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর। আজ থেকে টানা 2 দিন বন্ধ হিলি স্থলবন্দর। শবে বরাতের পরদিন সোমবার এবং মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায় লোকসভা নির্বাচনের কারণে বন্ধ থাকবে বন্দর। হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, সকাল থেকে ভারত বাংলাদেশের মাঝে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মাঝে যাত্রী পারাপার কার্যক্রম চালু রয়েছে। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড খেলার খবর জানাচ্ছেন মহিমা পলি। ধন্যবাদ। শুরুতেই ক্রিকেট। বিশ্বকাপ প্রস্তুতি শুরু করল টাইগাররা। প্রিমিয়ার লিগের খেলা থাকায় বেশিরভাগ ক্রিকেটার অনুশীলনে যোগ না দিলেও রিপোর্ট করে গেছেন কোচ স্টিভ রোডসের কাছে। প্রথম দিনে মুশফিক, তামিম, মুস্তাফিজরা অনুশীলনে ঘাম ছড়িয়েছেন। বোলিং কোচ কোটলি ওয়ালস জানালেন, ইংলিশ কন্ডিশনে বোলারদেরকেই মূল ভূমিকা রাখতে হবে। আবু হুরায়রা তাবিবের রিপোর্ট। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ, দীর্ঘ সফরের আগে প্রস্তুত হচ্ছে টাইগাররা। কালই প্রিমিয়ার লিগের শিরোপার নিষ্পত্তি, তাই বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের প্রথম দিনের অনুশীলনে পাননি
স্টিভ রোডস। তবে প্রিমিয়ার লিগ না খেলা তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহ ঘাম জড়ান অনুশীলনে। প্রথম পর্বে বিদায় নেয়া শাইনপুকুরের মুস্তাফিজ ও 25 মার্চ আবাহনীর হয়ে শেষ ম্যাচ খেলা রুবেল হোসেন অনুশীলনে হাত ঘুরিয়েছেন। ম্যাচ প্র্যাকটিসকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন বোলিং কোচ ওয়ালস। তবে বোলারদের চোটাঘাত ভাবাচ্ছে বাংলাদেশের বোলিং কোচকে। Fizz is injured, he's not able to bowl. Rubel is just coming off an injury. Saifeddin had some problem with his wrist, the elbow, tennis elbow. So those are major concern right now because the guys have been playing cricket. So I'm not worried about the ones who have been playing. It's the ones who have picked up injury. আইপিএলে সানরাইজার্সের ম্যাচে সাকিবের সুযোগ না পাওয়া দুঃখজনক বলে জানালেন ওয়ালস। সাকিব অনুশীলনেই আছে বলেও জানান তিনি। Well, he's in India with his IPL team, and I think it's good for him to be there to get some match practice if he can, and to be sharp enough with what's going on. Unfortunately for us, he hasn't played many games as yet. প্রিমিয়ার লিগ শেষে 2 দিনের বিশ্রামে থাকবে খেলোয়াড়রা, তাই অনুশীলন পরিকল্পনাতেও কিছু পরিবর্তন এনেছেন কোচ। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন। দর্শক, এই ছিল আমার কাছে খেলার খবর। ফিরছি মূল খবরে। ধন্যবাদ পলি। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শ্রীলঙ্কায় মধ্যরাত থেকে জরুরি অবস্থা, নিহতের সংখ্যা বেড়ে 290, হামলার পেছনে বিদেশি নেটওয়ার্ক বলছে সরকার। কাল দেশে পৌঁছাবে শেখ সেলিমের নাতি জায়ানের মরদেহ, বাংলাদেশে হামলার আশঙ্কা নেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ব্রুনেইয়ের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর, সুলতান বলকিয়ার সাথে বৈঠক, 6 সমঝোতা স্মারক সই। বিএনপি জামায়াত রাজনীতির ক্যান্সার বলছে 14 দল, খালেদার মুক্তিতে আন্দোলনের আহ্বান ফখরুলের। পর্দা উঠল বঙ্গমাতা গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবলের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি আরব আমিরাত। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। 21-এর সাথেই থাকুন।